সেদিন রিজভি ফারাকে নিয়ে তার চেম্বারে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। চেম্বারের ভেতর এসে রিজভি কিছুক্ষণ ফারার দিকে তাকিয়ে রইল। ফারা চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ নীরবতার পর রিজভি জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন? ফারা একটু দ্বিধাগ্রস্ত ভঙ্গিতেই বলল, আপু আপনার সাথে কথা বলতে চেয়েছিল। সকালে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আপনি ফোন ধরেননি। আমাকে ফোন দিয়ে জানালো যে হসপিটাল তৈরির বিষয়ে কিছু জরুরি কথা আছে, তাই বাধ্য হয়েই আসতে হলো। রিজভি চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর মৃদু গলায় বলল, ফোন অফ ছিল, চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলছি। ফারা একটু অস্বস্তি নিয়ে বলল, আর একটা কথা, হসপিটালে ঢোকার সময় এক ডাক্তার আপু আমাকে থামিয়ে দিয়েছিল। উনি উনি একটু রুডভাবেই কথা বলছিলেন। রিজভি কপালে ভাঁজ ফেলে বলল। ডাক্তার আফরিন। ফারা মাথা নাড়ল। রিজভি মুখ শক্ত করে বলল, ওর কথা মনে রাখার দরকার নেই। ফারা কিছু বলল না। রিজভি ফোন বের করে আনিস চৌধুরীকে কল দিল। অন্যদিকে ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। কল কেটে যাওয়ার পর রিজভি বলল, বাবার সাথে কথা হয়েছে, তুমি বাড়ি চলে যাও। ফারা ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল। রিজভি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মাথা ঝাঁকিয়ে আবার কাজে মন দিল। বর্তমান শুভ তন্ময়ের সাথে ভার্সিটিতে ঢুকলো। ক্লাসরুমে ঢুকতেই নয়নার সামনে এসে দাঁড়ালো। শুভকে দেখে নয়না একটু অবাক হলো। তুই এসেছস? শরীর খারাপ ছিল নাকি? শুভ হালকা হাসি দিয়ে বলল, ভালো আছি, তেমন কিছু নয়। নয়না শুভর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। শুভর চোখে লালচে ভাব আর মলিন মুখটা তার নজর এড়ালো না। তবুও কিছু বলল না, কারণ শুভ হয়তো তন্ময়ের সামনে কিছু বলতে চাইবে না। তন্ময় ফিসফিস করে নয়নাকে বলল। শুভর মন খুব খারাপ, তুই যদি একটু কথা বলিস ভালো হবে। নয়না ধীরে ধীরে শুভর পাশে এসে দাঁড়ালো। শুভ, আজ একটু বাগানে যাব, ফুলগুলো ফুটেছে, তোর পছন্দে হাসনা হেনাও আছে। প্লিজ চল না, না করতে পারবি না প্লিজ। শুভ মৃদু হেসে বলল। ঠিক আছে, যাব। নয়না শুভর মনের কথা বুঝতে চাইল, কিন্তু কিভাবে প্রশ্ন করবে তা বুঝে উঠতে পারল না। তন্ময় আড়াল থেকে নয়নাকে চোখে ইশারা করলো, যেন শুভকে সঙ্গ দেয়। সুস্মিতা ভার্সিটি এসে নয়না শুভ তন্ময়কে খুঁজছে। তন্ময়কে দেখতে পেয়ে ওর কাছে আসলো। কি রে শুভ, নয়না কই, তুই একা কেন? শুভর কি হয়েছে বুঝতে পারি না, ওর মন খারাপ কিছু নিয়ে। এই জন্য নয়না ওর মন ভালো করতে ভার্সিটির সামনে ফুলের গার্ডেনে গেল। নয়না আর শুভ বাগানে দাঁড়িয়ে আছে। চারিদিকে হাসনাহিনা সুবাস আর মৃদু বাতাস বইছে। শুভ একটা ফুলের ডাল ছুঁয়ে দিয়ে হঠাৎ বলল, নয়না, যদি এমন হয় যে কাউকে খুব ভালোবাসিস কিন্তু তাকে কখনোই পাস না, তাহলে কি করা উচিত? নয়না একটু থমকে গেল। শুভর কণ্ঠে বেদনা মেশানো। নয়না মৃদু কণ্ঠে বলল, ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, কখনো কখনো দূর থেকে ভালো থাকা কামনা করাও ভালোবাসা। শুভ গভীর দৃষ্টিতে নয়নার দিকে তাকালো। নয়না মুখ নামিয়ে বলল, কখনো কখনো ভালোবাসা মানুষের সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে নিতে হয়। শুভ কিছু বলল না। নয়নার চোখে জল টলমল করছে। শুভ বুঝতে পারল নয়না তার জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও নয়না মনের কথা বলতে সাহস পাচ্ছে না। আমার কিছু হয়নি, আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। আমার জন্য তোরা এত উতলা হোস না। নয়না শুধু শুনল, কিছু না বলে শুভর হাত ধরে নিয়ে গেল সামনের দিকে। শুভ সেদিকে গেল। এই হাত ধরা, মন ভালো করা, এসব বন্ধুত্বের দায়িত্ব হিসেবেই নিল। নয়নার মতো অন্য কোনো অনুভূতির কথা মনে করেনি। রাত্রিবেলা ফারা রান্নাঘরে কাজ করছে। হঠাৎ দরজায় শব্দ এলো। রিজভি বাসায় ফিরেছে। ফারা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। রিজভি ভেতরে ঢুকে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে বসেছে দুজনে, চুপচাপ খাচ্ছে। হঠাৎ ফারার গলায় খাবার আটকে যায়। মুখে হাত দিয়ে কাশতে থাকে। রিজভি খাবার রেখে তড়িঘড়ি করে উঠে ফারার দিকে যায়। পানির গ্লাসটা মুখের সামনে ধরে মাথায় হাত দিয়ে থাপ্পড় দেয়। ফারার কাশি বন্ধ হয়। চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। ফারা রিজভির দিকে তাকিয়ে রইল। রিজভিও তাকালো। রিজভি হয়তো এই প্রথম এত কাছে এসে
চোখে চোখ রাখলো। সে চোখে কি মায়া, যে চোখে কারো হৃদয় হরণ করার মন্ত্র লেখা আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে ঘড়ির মধ্যে আছে। বাহিরে কিছু পড়ার শব্দে রিজভি নিজের মধ্যে ফিরে আসতেই ছিটকে একটু দূরে সরে গেল। রিজভি ধীর কণ্ঠে একটু রেগে বলল, ধীরে খেতে পারো না? মুখের মতো খাবারও তাড়াতাড়ি চালান করতে চাও নাকি? আজকে কেন জানি ফারা তার কথার বিপরীতে কিছু বলল না। এই কথায় রাগ থাকলেও তার ভালোর জন্য বলেছে। রিজভির রুমে রিজভি বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে এক অদ্ভুত অশান্তি। আজ ফারার আশাটা তাকে নাড়া দিয়েছে। কেন যেন ওকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে, কিন্তু নিজের অনুভূতিগুলোকেও দমন করার চেষ্টা করছে। হঠাৎ ফোনে মেসেজ টোন ভেসে এলো। ফোন তুলে দেখলো আরফিনের মেসেজ। সেদিন যে মেয়েটা এসেছিল, কে এসে? তোমার কি কোনো সম্পর্ক আছে ওর সাথে? রিজভি মেসেজটা পড়ে ফোন পাশে রেখে চোখ বন্ধ করে নিল। আরফিন এই প্রশ্নটা সেদিনের পর কয়েকবার করেছে, কিন্তু রিজভি প্রতিবারের মতোই এড়িয়ে গেছে। রিজভি মনে মনে নিজেকে প্রশ্ন করলো, আমি কেন আফরিনকে মিথ্যা বলতে পারছি না যে মেয়েটা কেউ না, এমনি পরিচিত। ও তো কেবল আমার স্ত্রী নামের একটা মেয়ে, কিন্তু কেন ওকে নিয়ে ভাবি? কেন ওকে দেখলে মনের ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করে আজকাল? নিজের অজান্তেই ফারার মুখটা মনের আকাশে ভেসে উঠল। সকালবেলা ফারা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। রিজভি এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। ফারার দরজা খুলে দেখে নয়না দাঁড়িয়ে আছে। আরে নয়না, তুই এই সকালে? নয়না হেসে বলল। তোর নতুন সংসার দেখতে এলাম। ফারা খুশি হয়ে বলল, তুই বস, আমি চা এনে দিচ্ছি। নয়না ঘরে ঢুকে বসলো। চারপাশে তাকিয়ে বলল, রিজভি ভাইয়া ঘুমোচ্ছে? হ্যাঁ, রাত করে ফিরেছে, ক্লান্ত ছিল মেবি। চা নিয়ে নয়নার পাশে বসে ফারা বলল, তোর মুখটা কেমন মলিন লাগছে, কিছু হয়েছে? নয়না মুচকি হেসে বলল, কিছু না, ক্লাসের টেনশন। ফারা বুঝতে পারলো নয়না কিছু লুকাচ্ছে, তবু আর চাপ দিল না। রিজভির রুমে রিজভি ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিল। মেসেজের নোটিফিকেশন দেখে খুলে দেখলো আরফিনের মেসেজ। তোমার সাথে কথা বলতে চাই, জরুরি। রিজভি বিরক্ত হয়ে মেসেজটা এড়িয়ে গিয়ে রুম থেকে বের হলো। ডাইনিং টেবিলে নয়নাকে দেখে একটু অবাক হলো। এই মেয়েটা ফারার বান্ধবী জানি, কিন্তু কখনো পরিচয় হয়নি। নয়না একটু কাচুমাচু হয়ে জিজ্ঞেস করলো। কেমন আছেন ভাইয়া? রিজভি ঠিকমতো উত্তর দিল। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? নয়না একটু সাহস পেল। হসপিটালে যেমন রাগী দেখেছিল, এখন তেমন দেখাচ্ছে না। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টুকটাক আরও কিছু কথা হলো। তারা রিজভিকে যতটা খারাপ ভেবেছিল, ততটা রাগী কিংবা খারাপও নয়। হাসপাতালে রিজভি চেম্বারে ঢুকতেই আরফিন সামনে এসে দাঁড়ালো। রিজভি, আমি তোমার সাথে কথা বলতে চাই। রিজভি চোখ তুলে তাকিয়ে বলল। বলো, কি কথা? আরফিন একটু দ্বিধা নিয়ে বলল, ওই মেয়েটা, মানে যে তোমার কাছে এসেছিল, সে কে? রিজভি মাথা তুলে তাকালো। বিরক্তি চাহনি নিয়ে তাকিয়ে বলল, সেদিনের পর থেকে দেখছি তুমি সেই মেয়েটিকে নিয়ে পড়ে আছো, বাট হোয়াই? সে কে সেটা জেনে তোমার কি কাজ? তুমি আমার কলিগ, সো সেরকম লিমিটের মধ্যে থাকো। সব বিষয়ে মাতামাতি ভালো লাগে না। আরফিনের মুখটা ফ্যাকাশে হয়ে এলো, কিন্তু তবুও সে হাল ছাড়লো না। ওকে জানতে হবে মেয়েটা কে, তাই আবার জানতে চাইলো। মেয়েটা কে বললেই তো সমস্যা মিটে যায়। আর আমি কেন জানি তোমার বিষয়ে লিমিটের মধ্যে থাকতে পারি না। হয়তো আমি তোমাকে... ব্যাস, রিজভি আরফিনকে থামিয়ে দিল। বাকি কথাটুকু আরফিনের বলা হলো না। রিজভি এক প্রকার রেগে উত্তর দিল, মেয়েটা আমার স্ত্রী। আর কোনো প্রশ্ন আছে? তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এখন এখান থেকে বেরিয়ে যাও। আরফিন চমকে উঠল। এ যেন তার মাথায় বাজ পড়ার মতো। ওর চোখের কোণে জল চিকচিক করছে। রিজভির সাথে একসাথে কাজ করতে করতে ভালোবেসে ফেলেছিল। স্বপ্ন দেখেছিল ঘর বাঁধবে, যদিও রিজভি কাউকে পাত্তা দিত না, আর তাকেও দেয়নি। শুধু একজন কলিগ হিসেবে যতটুকু প্রয়োজন কথা বলতো, মিশত। আরফিন আবার প্রশ্ন করলো, বিয়ের কথা আগে বলনি কেন? কেন লুকিয়েছিলে? চাইলে এই কথাটা সেদিন বলতে পারতে।
রিজভী দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যক্তিগত বিষয় সবাইকে জানাতে বাধ্য নয়। আমার ইচ্ছা হয়নি তাই বলিনি। আরফিন এখনো দাঁড়িয়ে আছে দেখে রিজভী চেঁচিয়ে উঠল। গো লিভ নাও। আরফিন চমকে উঠল। রিজভীর দিকে তাকিয়ে মনের ভিতর কষ্ট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বিকেলবেলা ফাটা বারান্দায় দাঁড়িয়ে আছে। নয়না পাশে এসে দাঁড়ালো। নয়না বাড়িতে চাইলেও ফাড়া আর যেতে দেয়নি। ফারহা, তুই কি রিজওয়াকে ভালোবাসিস কিংবা কখনো ভালোবাসতে পারবি? ফাড়া কেঁপে উঠল। তুই এ প্রশ্ন করছিস কেন? নয়না মৃদু হেসে বলল, তোর চোখে আমি যা দেখি সেটা তো ভালোবাসা কিনা তা জানি না, তবে ভালো লাগা আছে। একদিন এই ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হবে। ফাড়া মুখ নামিয়ে বলল, ভালোবাসা মানে তো শুধু কাছে থাকা নয়। আমি জানি না ওর মনে আমার জন্য কোনো জায়গা আছে কিনা। নয়না ফাড়ার কাঁধে হাত রেখে বলল, কিছু অনুভূতি শব্দে প্রকাশ হয় না। একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়তো ওনার মনে গহীনে ঢুকে যাবে কিংবা গেছে, কিন্তু তিনি এবং তুই দুজনেই সেটা স্বীকার করতে চাইছিস না। আর তুইও তো চাস মানিয়ে নিতে। তোর বড় অব্বুর কথা হবে, তাহলে শুধু ঝগড়া না করলে একটু নরম হ, কাছাকাছি আসার চেষ্টা কর, তাকে বোঝানোর চেষ্টা কর, অপেক্ষা কর যদি ভালোবাসা সত্যি হয়। ফাড়া অবাক হয়ে নয়নার দিকে তাকালো। তুই এত কিছু বুঝলি কিভাবে? নয়না লান হাসলো। কারণ আমিও তো কারো ভালোবাসার অপেক্ষায় আছি। ফাড়া নয়নার মলিন মুখটা দেখে বুঝতে পারল নয়নার মনেও কোনো ব্যথা লুকিয়ে আছে। রিজভির রুমে রিজভি টেবিলে বসে কাজ করছে। হঠাৎ দরজায় শব্দ হলো। রিজভি? হ্যাঁ আসো। ফাড়া ভেতরে ঢুকে বলল, চা এনেছি। রিজভি চায়ের কাপ হাতে নিয়ে বলল, ধন্যবাদ। ফাড়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, রিজভি, আমি কি আপনাকে কোনো সমস্যায় ফেলছি? রিজভি অবাক হয়ে তাকালো। কেন এমন বলছো? এমনি জানতে ইচ্ছা হলো। একটা কথা আছে। কি কথা বলেন? কালকে রাত্রির এইচএসসির ফলাফল দিবে। আব্বু আম্মু রাত্রি ওরা সকলে আসবে এবং এবার থেকে এখানে থাকবে। রাত্রি এখানে থেকে পড়াশোনা করবে, অ্যাডমিশনের প্রস্তুতি নিবে। আর আব্বুর সাথে তোমার বড় আব্বু হয়তো আসবেন তোমাকে দেখতে। এমনি শুনলাম, আব্বু বলল। বড় আব্বু আসবে শুনে ফাড়া খুশি হলো। ঠিক আছে, আমি সব বুঝিয়ে রাখবো। কথাটা বলে ফাড়া বেরিয়ে যেতে গেলে রিজভির ডাকে থেমে যায়। দরজা থেকে পিছনে তাকিয়ে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। রিজভি থতমত চেহারা নিয়ে মুখ ফুটে বলল, কালকে থেকে তুমি এই ঘরে থাকবে, আর আব্বু আম্মুরা আসার আগে এই ঘর থেকে সব জিনিসপত্র এ ঘরে আনবে। আমি চাই না তারা আমাদের মধ্যের সম্পর্ক নিয়ে কিছু জানুক। তাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করব। শুধু কি মানুষ দেখানোর জন্য? ফাড়ার কথায় রিজভি থমকে গেল। হাতে চায়ের কাপটা রেখে তার দিকে তাকিয়ে বলল, এই সম্পর্কটাই তো মানুষ দেখানো। মানুষ যাতে তোমার বড় আব্বুর দিকে আঙুল তুলতে না পারে, সেজন্য এই বিয়েটা হয়েছে এবং সম্পর্কটাও। ফাড়া চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। নীরবতা অনেক কথা বলে। রিজভি চোখ বন্ধ করে বেডের ওপর বসলো। রাত গভীর হয়ে এসেছে। ফাড়া বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। রিজভির কথাগুলো মনের ভেতর কাঁটার মতো বিঁধে আছে। মানুষ দেখানোর জন্য সম্পর্ক? তবে কি রিজভি কখনোই তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না? না, আমি এসব ভাবছি কেন? আমি তো ওনাকে পছন্দই করি না। কথাটা বলতে গিয়ে একটু থেমে গেল। কয়েকদিন থেকেই আর আগের মতো কথা শোনায় না। এতেই কত কি ভেবে বসেছিলাম, অথচ আজ বুঝতে পারলাম ভালো ব্যবহার মানে সম্পর্ক উন্নতির দিক নয়। এ শুধু সহানুভূতি, নয়তো জমি পাওয়ার জন্য মিথ্যা নাটক। রিজভিও ঘুমাতে পারছে না। ফারার মুখে সেই প্রশ্নটা এখনো কানে বাজছে। শুধু কি মানুষ দেখানোর জন্য? কেন যেন প্রশ্নটার গভীরে একটা ব্যথা অনুভব করলাম, কিন্তু আমার কিছু করার নেই। কি করব বুঝতে পারি না। না পারি সহ্য করতে, না পারি অসহ্য ভাবতে। অসহ্য থেকে আজকাল সহ্য করতে পারি বলে মনে হয়। ফারা খুব ভোরে উঠে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছে। আজ রাত্রির রেজাল্ট দেবে, তাই সবার জন্য ভালো খাবার বানাচ্ছে। কাজের খালা ফারাকে সাহায্য করছে। রিজভি ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে এলো।
ফারাকে কাজে ব্যস্ত দেখে হঠাৎ করেই বলে উঠল, শোনো, এসব কাজ শেষ করে ঘরের কাজ ঠিক করো। ফারা শুনল। খালা রিজভি আর ফারার দিকে তাকিয়ে আছে দেখে রিজভি ওনাকে বলল, 1 কাপ কফি করে দিন তো খালা, চিনি ছাড়া কড়া করে। ফারা কাজ রেখে তাকালো, ধীরে বলল, চিনি ছাড়া কফি যে খায় সে আবার করলা খেতে পারে না, কি আজব মানুষ। রিজভি বস থেকেও দাঁড়িয়ে গেল। ফারার ধীরে বলা কথা বোধ হয় শুনতে পেল, জানতে চাইল। কিছু বললে? ফারা একটা হাসি দিয়ে কাজে মন দিয়ে উত্তর দিল, না কিছু বলিনি। রান্না শেষ করে কাজের খালা বাকি কাজগুলো করেছে। ফারা নিজের রুমে আসে, নিজের লাগেজটায় নিজের কাপড়গুলো ভরলো, বাকি জিনিসগুলো নিয়ে পা বাড়ালো রিজভির রুমের দিকে। মানুষ দেখাতে থাকতে হবে একসাথে, এ যেন বাস্তব জীবনের রঙ্গমঞ্চ, যেখানে অভিনয় করতে হয় নিত্যদিন। ফারা রিজভির রুমে ঢুকলো, আশেপাশে তাকিয়ে দেখলো রিজভি রুমে নেই। বাম পাশে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে ওয়াশরুমে আছে। ফারা চুপ করে বসে রইল, নিজের জিনিস কোথায় রাখবে বুঝতে পারছে না। রিজভি বাইরে হলে জিজ্ঞেস করবে। বসে থাকতে হঠাৎ ফারার নজর পড়ে বেডের ওপর রাখা ফোনের ওপর। ফোনের আলো জ্বলে আছে, স্ক্রিনে কিছু লেখা আছে। ফারা মাথায় গিয়ে কাছে গিয়ে দেখতে পাই সেখানে লেখা আছে, আই লাভ ইউ রিজভি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। নাম্বার সেভ করা আছে ডাক্তার আরফিন। লেখাটা দেখে ফারা একটু চমকে উঠল। সেই মেয়েটা ওনাকে ভালোবাসে, তবে উনিও কি তাকে ভালোবাসে? হয়তো বাসে, আমার জন্য একসেপ্ট করতে পারছে না। উনার মতো সুন্দরী গুণী মেয়েকে রেখে আমার সাথে থাকবে, এটা তো অবিশ্বাস্য। তাই হয়তো কাল বলেছিলেন এই সম্পর্ক মানুষ দেখানো, আবার কয়েকদিন পর মানুষ দেখানো সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি তাদের মধ্যে বাধা, যাকে বলা হয় তৃতীয় ব্যক্তি। না জেনেও মানুষ কত কি ভেবে বসে, মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাটাই আসে। ফারার ক্ষেত্রেও তাই হয়েছে। রিজভির ওয়াশরুমের দরজা খোলার শব্দে ফারা নিজের ভাবনা থেকে বেরিয়ে চট করে ফোনের কাছ থেকে সরে এলো। রিজভি গোসল করে বেরিয়েছে, পরনে ব্ল্যাক শার্ট আর প্যান্ট, হাতে টাওয়াল, চুলগুলো ভেজা, ভালো করে মুছে নোনি। অসম্ভব সুন্দর লাগছে। নিজের নামে পাওয়া মানুষকে হয়তো এই প্রথম বেশি সুন্দর লাগছে, কিন্তু নামে পাওয়া হলেও মন পাওয়া যায়নি। তাকে ভালো লাগাও যে ভুল। ফারা নজর সরিয়ে অন্যদিকে তাকালো। রিজভি ফারার দিকে ভ্রু কুঁচকে তাকালো। বেডের এপাশ থেকে তাকে দেখে চট করে সরে যাওয়ার কারণ বোঝার চেষ্টা করলো। ওর সামনে লাগেজের দিকে নজর পড়লো। ফারা তার দিকে তাকিয়ে জানতে চাইল, আমার জিনিসপত্র কোথায় রাখবো? রিজভি এগিয়ে আসলো, হাতের টাওয়ালটা রেখে বলল, ওয়ার্ড্রপ যেহেতু একটা, তাই সেখানে রাখতে হবে। আপনার জিনিসে ভাগ বসাচ্ছি, আপনার নিশ্চয়ই এতে ভালো লাগছে না। সব সময় ভালো লাগবে এমন পরিস্থিতি যায় না, কখনো কখনো ভালো না লাগা নিয়েও চলতে হয়। পাড়ার মুখটা চুপসে গেল। নিজেকে নিজেকে বুঝালো, সমুদ্রের পাড়ে ঘর বানানোর স্বপ্ন দেখে লাভ নেই। ক্ষণিকের জন্য আসা সমুদ্রের ঢেউ এসে সব ভেঙে দেবে। ফারা নিজের জিনিসগুলো গুছিয়ে রেখেছে। রিজভি চুলে চিরুনি করছে, তখনই বলে উঠল, শোনো, আজকে রাত্রির রেজাল্ট ভালো হলে ওকে কিছু উপহার দিতে হবে। কোনো ধারণা থাকলে বলো। ফারা অবাক হয়ে রিজভির দিকে তাকালো। রাত্রির পছন্দ কি তা তো জানি না, আপনি তার পছন্দের কিছু দেওয়ার চেষ্টা করুন, পছন্দের জিনিস পেলে সকলে খুশি হয়। রিজভি কিছু বলল না, ফোনটা হাতে নিল, কপালে ভাঁজ পড়ল। একবার ফারার দিকে তাকালো। ফারা ওর দিকে তাকিয়েছিল ওর অভিব্যক্তি দেখার জন্য। রিজভি মুখে একরকম নিষ্প্রাণ ভাব নিয়ে রুম ছেড়ে বের হয়ে গেল। তখনই খালা আসলো, ফারার দিকে মুচকি হেসে বলল, রিজভি বাবা, বাইরে যেমন রাগী ভেতরে কিন্তু অনেক নরম। তোমাকেও মধ্যে কি হয়েছে জানি না, তবে মেয়ে শোনে স্বামীর মন জয় করার চেষ্টা করো। পোলা মানুষের মন জয় করতে নারী হয়ে তুমি না পারলে কে পারবে? আমি কিছু টিপস শিখিয়ে দিব। ফারা মাথা নিচু করে বলল, হয়তো, তবে আমি বুঝতে পারি না ওনার মন। দুপুরে রাত্রি আর আনিস চৌধুরী ও আজহার রহমান এসে পৌঁছালো। রিজভি তখন নিচে সোফায় বসেছিল। ফারা আনিস চৌধুরীকে সালাম দিল। আজহার রহমানকে দেখে খুশিতে চোখে পানি আসলো। আজহার রহমান হাতে থাকা ব্যাগগুলো রেখে ফারার মাথায় হাত বুলিয়ে দিলেন।
তোকে কতদিন দেখি না, মনে হচ্ছে তোর বড় আম্মু তোকে মিস করে প্রতিদিন তোর কথা বলে, আর আখি তো বলে তোকে ছাড়া বাসায় দিন পার হতে চায় না। ফারার আরও মন খারাপ হলো, কিন্তু রাত্রি এসে ফারাকে বুকে জড়িয়ে ধরে বলল। কেমন আছে ভাবি? ফারা হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও আরো বেশি ভালো আছে, রাত্রি উচ্ছ্বসিত হয়ে বলল। কারণ আমি জিপিএ 5 পেয়েছি। সবাই খুশিতে হাততালি দিল। রিজভিও হাসি মুখে এসে রাত্রিকে অভিনন্দন জানালো। বাহ, এবার তো মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য তৈরি হতে হবে। আনিস চৌধুরী খুশিতে রিজভির কাঁধে হাত রাখলো। রিজভি কিছু না বলে হাত সরিয়ে দিয়ে ওদিকে গেল। আনিস চৌধুরীর মন খারাপ হলো। ছেলে বুঝলো না, সে তার ভালোই চায়। ফারা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আনিস চৌধুরী আর আজহার রহমান গল্প করছেন। রাত্রি ফারাকে সাহায্য করছে আর নানান গল্প জুড়ে দিয়েছে। রিজভি চুপচাপ বসে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। রাত্রে একটু খাবার মুখে দিয়ে রিজভিকে মুচকি বলল। ভাইয়া, আজ কিন্তু ভাবি অনেক সুন্দর করে রান্না করেছে। একটু খেয়েই অনেক টেস্টি লাগছে, আর সব তোমার পছন্দের রান্না। রিজভি ফারার দিকে তাকালো। ফারা হঠাৎ করে অপ্রস্তুত হয়ে বলল, আমি ভেবেছিলাম এগুলো রাত্রির পছন্দ, তাই বানিয়েছি। রিজভি মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ। রাত্রি মজা করে বলল, ভাইয়া ধন্যবাদ বলছো কেন? এটা তো ভাবির ভালোবাসার ডিউটি। জামাইকে ভালো মন্দ রেঁধে খাইয়ে মন জয় করতে হয়। রিজভি কিছু না বলে শুধু নিষ্পলক চোখে ফারার দিকে তাকিয়ে রইল। ফারা আনিস চৌধুরী, আজহার রহমান, রিজভি, রাত্রি সকলকে খেতে আসতে বলল। সকলে আসতে খাবার বেড়ে দিল। শেষে আনিস চৌধুরী রিজভির পাশে বসতে বলল, কিন্তু ফারা রাজি হলো না। আপনারা আগে খেয়ে নেন, বাবা আমি পরে খাবো। আনিস চৌধুরী হেসে বলল, বাবা বলছো অথচ মেয়ে হতে পারছো না? জানো তো মেয়েরা বাবার সাথে একসঙ্গে বসে খাবার খায়। ফারার বিপরীতে আর কিছু বলতে পারল না। সে নিজেও বসে পড়ল। আজহার রহমান বেশ খুশি হলেন। বাবা মা হারানো মেয়েটা তারপরেও এত ভালোবাসা পাচ্ছে, এটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তখন রিজভির দিকে নজর গেল। সে চুপচাপ দেখছে। তার সাথে কি সম্পর্ক ঠিক হয়েছে? শ্বশুর বাড়িতে সকলে ভালোবাসলেও স্বামীর ভালোবাসা সবার আগে। যদি স্বামী ভালো না বাসে, তবে বাকি সবার ভালোবাসা ফিকে মনে হয়। রিজভি সবাই বসে কাজ করছে, মনটা অস্থির লাগছে। ফারার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। সহকর্মী ডাক্তার নাফিজ এসেছে। ফারা তার জন্য চা বানাতে গেছে। রাত্রি নিজের রুমে রেস্ট নিচ্ছে। জার্নি করে এসে সকলে ক্লান্ত। ডক্টর নাফিজ কিছু বিষয় ডিসকাস করে। ফারা চা নাস্তা দিয়ে গেছে। দুজনে বসে খাচ্ছে। ফারা নিচে নেই, ওপরে গেল। ডাক্তার নাফিজ এবার রিজভির দিকে তাকিয়ে বলল, কিরে এমন চুপচাপ কেন? রিজভি হেসে বলল, না তেমন কিছু না। ডাক্তার নাফিজ হাসতে হাসতে বলল, তোর চোখের ভাষা তো অন্য কথা বলছে। নতুন বিয়ের পর এমন হয়? রিজভি মৃদু হাসল। সবাই কি মনের কথা বুঝতে পারে? তুই মেয়েদের বাদ দিয়ে আবার কবে থেকে আমার চোখের ভাষা বুঝতে শিখলি? নাফিজ নাটকের সুরে বলল, যেদিন থেকে তুই বিয়ে করেছিস সেদিন থেকে। তবে বিয়ে না খাওয়ানোর তোর শাস্তি পাওয়া উচিত। আমি ট্রেনিংয়ে গিয়েছিলাম, এসে শুনি কাম সারা। রিজভি আর নাফিজ সহকর্মী হলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেজন্য রিজভি আর ফারার বিষয়ে সবকিছু সে জানে, রিজভির থেকে জেনেছে। নাফিজ যাওয়ার জন্য বাসা থেকে উঠল। রিজভির কাঁধে হাত রেখে বলল, ভাই, জীবনটা খুব ছোট। যাকে কাছে পেয়েছিস তাকে আঁকড়ে ধর, নয়তো পরে আফসোস হবে। জানি ভাবির সাথে তোর আগে ঝামেলা ছিল, তাই বলে এখন ওসব ধরে থাকতে হবে? সম্পর্ক হয়ে গেছে, সেটা গাঢ় হোক ভাঙ্গার কথা ভাবিস না। রিজভি নাফিজের কথা গভীরভাবে ভাবতে লাগলো। রাত গভীর হয়ে এসেছে। রিজভি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ পূর্ণিমার চাঁদ। হালকা বাতাসে পর্দাগুলো দুলছে। মনটা অদ্ভুত রকমের ভারী লাগছে। নাফিজের কথাগুলো কানে বাজছে। ভাই, জীবনটা খুব ছোট। যাকে কাছে পেয়েছিস তাকে আঁকড়ে ধর, নয়তো পরে আফসোস হবে। রিজভি হঠাৎ করে গভীর একটা নিঃশ্বাস নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলো, আফসোস হবে? কিন্তু কেন? আমি তো সত্যিই ফারাকে মেনে নিয়েছি, নাকি মেনে নিতে শিখছি? ওর প্রতি আমার
কি আদৌ কোনো অনুভূতি জন্মেছে? চিন্তাগুলোকে ঝেড়ে ফেললেও আবার ভিতরে এলো। ফারা তখন জেগে আছে, বেডের কোণে চুপচাপ শুয়ে আছে। মনে হয় যেন তার নিজের মধ্যেই হারিয়ে গেছে। রিজভি ফারার দিকে তাকিয়ে বলল। তুমি ঘুমিয়েছো? ফারা একটু চমকে উঠে তাকালো। না। রিজভি ধীর পায়ে এগিয়ে এসে বেডের পাশে বসলো। ফারা একটু সরে গেল। রিজভি সেটা লক্ষ্য করলো। ভেতরে কোথাও যেন একটা খোঁচা লাগলো। মুখটা শক্ত করে বলল। ভয় পাচ্ছ নাকি? ফারা মুখ নিচু করে বলল। না, ভয় নয়। তবে কি? ফারা কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। রিজভি হালকা স্বরে বলল। তোমার কোনো অসুবিধা থাকলে বলতে পারো, আমি শুনবো। ফারা কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনার পছন্দের মানুষ কি ডাক্তার আরফিন? রিজভি অবাক হয়ে তাকালো। এই প্রশ্ন আসলো কোথা থেকে? সেদিন আপনার ফোনে মেসেজ দেখেছিলাম। রিজভি একটু বিরক্ত হলো। তুমি আমার ফোন চেক করছিলে? ফারা কাঁপা গলায় বলল। না, শুধু স্ক্রিনে মেসেজ ভেসে উঠেছিল, তাই দেখেছি। রিজভি দীর্ঘ শ্বাস ফেলল। আফরিন আমার পুরনো বন্ধু, ওর সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে, তবে সেটা শুধুই বন্ধুত্বের। ফারা ভ্রু কুঁচকে বলল। তাহলে সে কেন ভালোবাসার কথা বলল? রিজভি খানিকটা অবাক হলো ফারার এই প্রশ্নে। নিজেও দ্বিধাগ্রস্ত হলো। সত্যি বলতে সে কখনোই আরফিনকে ওইভাবে দেখেনি। আরফিন হয়তো একতরফা ভালোবেসেছে। আমি জানি না, তবে আমি ওকে কখনোই সে জায়গায় ভাবিনি। আর তুমি জিজ্ঞেস করছো কেন? তুমি কি জেলাস? ফারা একটু হালকা স্বরে বলল। আমি ভাবলাম হয়তো আপনাদের মধ্যে এসে পড়েছি, আপনাকে জোর করে বিয়ে করতে হয়েছে। রিজভি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল। সবসময় পরিকল্পনা করে কিছু হয় না ফারহা। কখনো কখনো পরিস্থিতি মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা সে নিজেও চায় না। ফারা আর কথা বাড়ালো না, সে শুধু মাথা নিচু করে বসে রইল। রিজভি হঠাৎ করে বলল। তুমি কি আমাকে মেনে নিয়েছো? ফারা একটু অবাক হলো, ধীরে ধীরে বলল। আমি জানি না, ঘৃণা করতে পারি না, আবার ভালোবাসতে পারি না। রিজভি হালকা একটা হাসি দিল। তাহলে আমরাও হয়তো একই জায়গায় দাঁড়িয়ে আছি। ফারা কিছু না বলে চুপ করে রইল। রিজভি মৃদু স্বরে বলল। ফারা, সম্পর্কের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়, তবে এটুকু বলতে পারি আমি তোমার প্রতি অন্যায় করতে চাই না। ফারা মনে মনে ভাবল, তাহলে কেনই দূরত্ব, কেনই অবহেলা? রিজভি রাতের নিস্তব্ধতায় ফারার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হলো যেন তার মনের গভীরে কোথাও একটা অনুশোচনা জন্ম নিচ্ছে। রাত গভীর হলেও ঘুম কারো চোখে নেই। ফারা রিজভির কথা ভাবতে ভাবতে জানলার দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়ে দিয়েছে চারদিকে। মনের অজানা একটা ব্যথা কাজ করছে। রিজভি পাশে শুয়ে আছে, কিন্তু দুজনের মাঝে অদৃশ্য একটা দেওয়াল। ফারা ঘুম থেকে উঠে দেখলো রিজভি নেই। বিছানা গোছানো, ঘরে যেন রিজভির কোনো অস্তিত্বই ছিল না। মনে হলো যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। একটু বিষণ্ণ মনে গোসল করে নিচে নেমে এলো। ফারা সকালে নাস্তা তৈরি করেছে। একটু পর সকালে নুচপ নামলো। ডাইনিং টেবিলে রাত্রি হাসি মুখে বসে আছে। আনিস চৌধুরী আর আজহার রহমানও বসে আছেন। ফারা সালাম দিয়ে কাছে যেতেই আজহার রহমান বলল। ফারহা মা, তুমি সকলে কত তাড়াতাড়ি উঠেছো? জি আব্বু, অভ্যাস আছে। রাত্রি হাসতে হাসতে বলল। ভাবি, আজ তোমার হাতে নাস্তা খাবো। কালকের খাবার তো দুর্দান্ত ছিল। ফারা মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি বানাচ্ছি। রিজভি হঠাৎ করে বাহির থেকে বাসায় ঢুকলো। রুম থেকে 10 মিনিটে অফিস যাওয়ার প্রস্তুতি নিয়ে আসলো। সবার সাথে কথা বিনিময় করে হাত ঘড়ি ঠিক করতে করতে বলল। আজ হাসপাতালে একটা ইমার্জেন্সি আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আজহার রহমান বললেন। খেয়ে নাও, না খেয়ে যেও না বাবা। রিজভি ফারার দিকে এক পলক তাকিয়ে বলল। না, আজ সময় নেই, ফিরেই খাবো। ফারা একটু দ্বিধায় পড়ে গেল। কিছু বলার আগেই রিজভি বের হয়ে গেল। তার মুখে কোনো অনুভূতির ছাপই নেই। ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। রাত্রি ফারার সাথে গল্প করতে করতে হঠাৎ বলল। ভাবি,
তুমি কি জানো ভাইয়ার রাগটা বাইরে থাকলেও মনটা একদম নরম। এবার এসে ভাইয়ার চোখে তোমার জন্য রাগ ক্ষোভ কিচ্ছু দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে তোমাদের প্রেম দেখার পালা। রাত্রি দাঁত চেপে ধরে হেসে বলল। ফারা বোধহয় লজ্জা পেল। কি যে বলছো? হয়তো ভালো ব্যবহার করছে একসাথে থাকার জন্য, নিজের লাভের জন্য। শিওর তো না, হতেও পারে ভাইয়ার মনেও তোমার কথা মনে পড়ে, তোমার কথা ভাবে, কিংবা একসাথে থাকতে থাকতে কোনো অনুভূতিও জন্মে গেল। বলা তো যায় না কখন কার জন্য মনে অনুভূতি জন্ম নেয়, তার নিশ্চয়তা নেই। সুস্মিতা, নয়না, তন্ময়, শুভ ওরা 4 জন ভার্সিটিতে এসেছে, কিন্তু ফারা আসেনি। শুভর অবাধ্য চোখ দুটো ফারাকে দেখতে যাচ্ছে, অবাধ্য মনটা তাকে ঘিরে থাকতে চাচ্ছে। কিন্তু শুভ নিজেকে কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার মন বলে ভালোবেসে না পায়, কিন্তু দূর থেকে ভালোবাসতে কিংবা দেখতে তো দোষ নেই। যদিও দোষ থেকেও থাকে, মন তো মানতে চায় না। তন্ময় আর সুস্মিতার ঝগড়া লেগে গেছে। তন্ময় কোনো মেয়ের সাথে ফ্ল্যাটিং করতে গিয়ে বলে এসেছে সুস্মিতা তাকে নাম্বার দিয়েছে। এদিকে নয়না আর শুভর পাশে দাঁড়িয়ে ওদের আড়ালে শুভর হাতের উপর 2টো আঙুল রেখে বলল। আর হাতের বাসায় যাবি? শুভ তড়িৎ বেগে নয়নার দিকে তাকালো। নয়না হাসলো। শুভর অবাক হওয়া দেখে বলল। চোখের তৃষ্ণা এবং মনের তৃষ্ণা দুটোই বড় কঠিন তৃষ্ণা। না দেখলে, না কাছে পেলে চোখের এবং মনের দুটোই মৃত্যু ঘটে। শুভ উত্তর দিল। এত বুঝতার হলি কবে? তাছাড়া ফারহা এখন একা নয়, তার বাসায় যাওয়া কেউ স্বাভাবিকভাবে নিবে না। এমনিতেই তিনি যেরকম মানুষ। রিজভি ভাইয়াকে যতটা খারাপ ভাবতাম তিনি ততটা খারাপ না। সেদিন গিয়ে কথা বলে বুঝেছিলাম। প্রথমে ভাবতাম ভাড়া ওনার সাথে থাকলে ভালো থাকবে না, কিন্তু এখন ভাবি সে ভাবনা ভুল হতে পারে। একদিনে মানুষ চিনলে? মানুষ চিনতে প্রথমে ভুল করলেও দ্বিতীয়বার করি না। মানুষ নজর আর ব্যবহার দেখলে বোঝা যায় কে কেমন। শুভর কল এলো। ফোনে হাত নিয়ে একটু দূরে গেল। নয়না তাকিয়ে থাকলো। মনে মনে ভাবছে সে তাকে চায় আর আমি তাকে চাই। কয়েকদিন কেটে গেছে। সেদিন সকালে আজহার রহমান ও আনিস চৌধুরী চলে আসে নিজেদের বাসায়। থেকে যায় শুধু রাত্রি। আনিস চৌধুরী বলে আসেন কয়েকদিন পর আবার আসবেন। সেদিন রাতে রিজভি বাসায় ফিরে ক্লান্তভাবে সোফায় বসলো। চোখ বন্ধ করে বসে রইল। মুখের আদল দেখে মনে হচ্ছে শরীর ক্লান্ত। ফারা 1 গ্লাস ঠান্ডা পানি এনে দিল। রিজভি চোখ খুলে গ্লাসটা হাতে নিল। পানিটুকু খেয়ে উঠে পড়ল। পা বাড়ালো রুমের দিকে। ফারা পিছু ডাকলো, খাবেন? রিজভি কোনো মতো উত্তর দিল, খাবো না। তারপর উপরে চলে গেল। ওদের সম্পর্কে তেমন উন্নতি না হলেও রাগ ঝগড়া এটা কমেছে। ফারা আজকাল মানুষটার প্রতি কিছু একটা অনুভব করে। রিজভি যাওয়ার দিকে তাকিয়ে মনে হচ্ছে কিছু হয়েছে। ফারা পিছু পিছু উপরে গেল। রুমে যেতে দেখলো রিজভি মাথা ধরে বসে আছে। ফারা জিজ্ঞাসা করলো, কিছু কি হয়েছে আপনার? রিজভি মাথা ঝাঁকালো, কিছু হয়নি। মুখ ফুটে বলে উঠল, লাইটটা অফ করে দাও তো, ঘুমাবো। ফারা রিজভির কথা শোনা মাত্র লাইট অফ করে দিল। রিজভি শুয়ে পড়ল। তার পাশে ফারাও শুলো। দেখে বোঝা যাচ্ছে রিজভির কিছু হয়েছে, কিন্তু উনি বলতে নারাজ। তাই ফারা জোর করতে পারছে না, কারণ জোর করার মতো সম্পর্ক এবং অধিকার কোনোটাই তার নেই। ফারা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কারো কাতরানোর আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। ঘরের ভেতর নীরবতা, শুধু জানলা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ ফারা ঘুম থেকে চমকে উঠে বসে পড়ল। পাশেই রিজভির বালিশে মুখ চেপে ধরে কাতরাচ্ছে। ফারা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? মাথাটা ফেটে যাচ্ছে। রিজভির গলায় অসহ্য যন্ত্রণার ছাপ। ফারা দ্রুত উঠে লাইট জ্বালালো। রিজভির কপালে ঘাম জমে গেছে। চোখ বন্ধ করে ব্যথায় ছটফট করছে। আপনার মাইগ্রেনের সমস্যা আছে? রিজভি শুধু মাথা নাড়ল। ফারা তাড়াতাড়ি গ্লাসে ঠান্ডা পানি এনে কপালে পট্টি দিল। ফারা জানে রিজভির মাইগ্রেন যখন ওঠে তখন মাথার এক পাশে তীব্র ধরফরানি আর চাপ ধরে। অনেক সময় আলো, শব্দ বা গন্ধ সহ্য হয় না। হরমোনের পরিবর্তন, মানসিক চাপ বা ঘুমের অভাবে মাইগ্রেনকে আরও বাড়িয়ে দেয়। ফারা কোমল হাতে কপালে হাত বুলিয়ে দেয়। আপনি শুয়ে থাকেন, আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ কোথায় আছে বলেন? আলোটা নিভিয়ে দাও আগে, মাথাটা ফেটে যাচ্ছে।
ওষুধ ড্রয়ারে আছে, রাতে খেয়েছি, তবু কমছে না। ফারাহ দ্রুত আলোটা নিভিয়ে দিল। অন্ধকারে একটু আরাম পেল রিজভি। ফারাহ ঠান্ডা পানি পটিটা আলতোভাবে কপালে চেপে ধরে থাকলো। শরীরে জ্বরও এসেছে। ফারাহ ড্রয়ার থেকে ওষুধ এনে রিজভিকে খাইয়ে দেয়। রিজভি ব্যথায় মাথা চেপে ধরে আছে। ফারাহর মুখে আতঙ্ক। আপনার শ্বাসটা ধীরে নেন, আমি বাসে আছি। রিজভি কিছু বলল না। মাথা থেকে হাতটা নামিয়ে ফারাহর হাতটা শক্ত করে ধরে রাখলো। ফারাহ বুঝতে পারলো এ ব্যথার সামনে রিজভি কতটা অসহায় হয়ে পড়েছে। প্রায় 30 মিনিট পর বোধহয় রিজভির মাইগ্রেনের ব্যথা কমলো, কিন্তু জ্বর কমলো না। একসময় রিজভি প্রায় নিস্তেজ হয়ে ফারাহর কোলে গা এলিয়ে দিল, যার কারণে ফারাহ রিজভির শরীরের ভাব সইতে না পেরে বেডে পড়ে যায়। ফারাহ ওঠার চেষ্টা করে, রিজভিকে ঠিক করে শুইয়ে দেয়, কিন্তু নিজে তার বাঁধনে আটকে পড়ে যায়। চেষ্টা করলেও বেরোতে পারে না। রিজভি শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, চোখ দুটো তার বন্ধ। ফারাহ সেদিকে তাকালো। এই প্রথম রিজভির কাছাকাছি আসা এবং প্রথম ছোঁয়া পাওয়া। তবে এই কাছাকাছি আসা অসুস্থতার জন্য, সজ্ঞানে নয়। রাত গভীর হলো। হঠাৎ ঘুমের ঘোরে রিজভি নড়ে উঠল। জ্বরের ঘোরে মুখ ডোবালো ফারাহর কাঁধে। ফারাহ শিউরে উঠল। সরে আসতে চাইলে রিজভি হাত ধরে ফেলে। আতশোকে জ্বরের ঘোরে ফিসফিস শব্দে বলে, আমি তারে কাছে চাই নাকি দূরে ঠেলতে চাই তা নিজেই বুঝতে পারি না। অথচ আজকাল সে আমার মনের অন্তরালে সবসময় ঘুরপাক খায়। সেটা কি লাভ নাকি অ্যাট্রাকশন, কি নাম দেব?